হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ মি আসফিবিয়ালিন। আমি আজকে আবার চলে এসেছি তোমাদের মাঝখানে পর্যায় সারণীর যে সেকেন্ড ভিডিওটা সেটা নিয়ে। সেটা হচ্ছে গিয়ে পর্যায়বৃত্ত ধর্ম। আজকে আমরা আলোচনা করব পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে। যারা আগের ভিডিওটা দেখেছো তারা সবাই ভালো মতো জানো যে আমি আগের ভিডিওতে বলে দিয়েছিলাম আজকে আমরা কি নিয়ে আলোচনা করবো। সো চলো আমরা দেখে নিই আজকে ঠিক কি কি বিষয় আমরা শিখবো। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে 6টা পয়েন্ট লিখে রেখেছি। এগুলো হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম। পর্যায় সারণীর পর্যায়বৃত্ত ধর্ম কি কি জানবো আমরা দেখে নিই। প্রথমে আমরা জানবো ধাতব ধর্ম সম্পর্কে, এরপর আমরা জানবো অধাতব ধর্ম সম্পর্কে, এরপরে জানবো পরমাণুর আকার এবং পারমাণবিক ব্যাসার্ধ সম্পর্কে, যে পরমাণু অ্যাকচুয়ালি কেমন হয়, তার প্রত্যেকটার আকার কি আসলেই সমান হয় নাকি এগুলোর আকার ছোট বড় হয়, কিভাবে হয় সেগুলো জানবো। এরপরে জানবো আয়নীকরণ শক্তি কি, এরপরে জানবো ইলেকট্রন আসক্তি কি, এরপরে জানবো তড়িৎ ঋণাত্মকতা কি। তো চলো আগে আমরা দেখে নিই যে ধাতব এবং অধাতব ধর্মটা কি। তাহলে আমরা বাকিগুলো এখন মুছে দিতে পারি। বাকিগুলো আমরা এখন মুছে দিই। মুছে দিয়ে আমরা শুধু দুইটা শিখব। প্রথমে সেটা হচ্ছে ধাতব ধর্ম এবং অধাতব ধর্ম কি। ধাতু বলতে আমরা কি বুঝি? ধাতু বলতে আমরা বুঝি যে জিনিসটা আঘাত করলে ধাতব শব্দ উৎপন্ন করে। ধাতব শব্দ কেমন হয়? এই যে দেখো একটা চামচ, একটা কাঁটা চামচ, এই যেটা যদি আমরা বাড়ি দিই, এই যে একটা ছ্যান ছ্যান একটা টাইপের আওয়াজ হয়, এই আওয়াজটাকে বলা হয় ধাতব শব্দ। এই যে ধাতব শব্দ উৎপন্ন করে, তারপরে এই যে আঘাত দিলে ধাতব শব্দ উৎপন্ন করছে, চকচক করে, অবশ্যই চকচক করে একটা বিষয় রয়েছে যেগুলো চকচক করবে। অবশ্যই নিশ্চয়ই আমার হাতের মার্কারগুলো চকচক করতেছে যেভাবে ধাতুগুলো চকচক করবে। তো ধাতু বৈশিষ্ট্য কি কি? আঘাত করলে ধাতব শব্দ উৎপন্ন করবে, চকচক করবে এবং ইলেকট্রিসিটি যেটা আর কি তড়িৎ পরিবহন করবে। এখন তড়িৎ পরিবহনটা আমার পক্ষে দেখানো সম্ভব না, দেখাইতে গেলে আমি নাই হয়ে যাব। তো সেই কারণে আমি এখন দেখাচ্ছি না যে তড়িৎ কিভাবে আদান প্রদান করে, কিন্তু এটা তড়িৎ পরিবাহক। সো এটা হচ্ছে গিয়ে ধাতুর বৈশিষ্ট্য, ধাতব ধর্ম হচ্ছে এগুলো। কিন্তু আমরা যদি যখন কেমিস্ট্রি পড়তেছি তাহলে আমরা কি কেমিস্ট্রির ভাষায় ইলেকট্রন, পরমাণু এগুলোর মাধ্যমে শিখবো কিভাবে ধাতব ধর্ম আমরা বুঝতে পারি, কারণ আমাদের কেমিস্ট্রিতে সব মৌল নিয়ে কাজ। তাহলে আমরা দেখি কিভাবে আমরা মৌলের সাহায্যে ধাতব ধর্ম চিহ্নিত করব। চলো তাহলে আমরা একটা ইলেকট্রন আঁকি। ইলেকট্রন আঁকবো না, আমরা একটা পরমাণু আঁকবো। তাহলে আমরা কোন পরমাণুটা আঁকতে পারি? ধরে নিই আমরা সোডিয়াম আঁকতেছি, ঠিক আছে। সোডিয়ামের পর্যায় কয়টা? 3টা, ঠিক আছে। এই যে এটাকে আমরা ধরলাম নিউক্লিয়াস, ঠিক আছে, এটাকে ধরলাম নিউক্লিয়াস। এই যে তোমার এখানে ইলেকট্রন নাম্বার হচ্ছে, এখানে 2টা ইলেকট্রন, এখানে হচ্ছে গিয়ে তোমার 8টা ইলেকট্রন, আর সর্বশেষ পর্যায়ে তোমার একটা ইলেকট্রন রয়েছে। ইলেকট্রনটা একটু বড় করে দেখানোর পিছনে রিজন আছে, আমি তোমাদের বলতেছি। সো এটা হচ্ছে আমাদের সোডিয়াম। এখন সোডিয়াম কি ধাতু না অধাতু আমরা কিভাবে বুঝবো? দেখো লাস্ট পর্যায়ে যে ইলেকট্রনটা রয়েছে, এই ইলেকট্রনটা করবে কি অষ্টক পূর্ণ হওয়ার চেষ্টা করবে। অষ্টক পূর্ণ মানে কি? সবগুলোতে অষ্টক পূর্ণতার জিনিসটা আমরা পঞ্চম অধ্যায়ে জানবো আরো ডিটেইলে। অষ্টক পূর্ণতা কি, দ্বিত্বতা কি, আর আমরা এইটা থাকতে পড়েছি, যেটা আমি আগের ভিডিওতেও বলেছি অষ্টক পূর্ণ বলতে কি বোঝায় এগুলা তোমরা জানো। তো সেজন্য আর বললাম না। যে এই যে ইলেকট্রনটা রয়েছে এটা চেষ্টা করবে কি অষ্টক পূর্ণ হতে। এটা করবে কি এই যে একটা ইলেকট্রন রয়েছে ওর পক্ষে তো অষ্টক পূর্ণ হতে আরো 7টা ইলেকট্রন দরকার, না হলে একটা ছেড়ে দিতে হবে, না হলে 7টা নিতে হবে। এখন কোনো মৌল তার নিশ্চয়ই 7টা দান করে দেবে না। তুমি তো নিশ্চয়ই তোমার সবকিছু কাউকে দিয়ে দেবে না, কিছু পরিমাণ দিয়ে সাহায্য করতে পারবে। তো ওর ক্ষেত্রেও ঠিক সেম জিনিসটা সে করবে কি ইলেকট্রনটা ত্যাগ করে দেওয়ার চেষ্টা করবে। তো যেই সকল মৌলের ইলেকট্রন ত্যাগ করে দেওয়ার প্রবণতা, ইলেকট্রন ত্যাগ করে দেওয়ার প্রবণতা রয়েছে, সেই সকল মৌলগুলোকে ধাতু বলা হয়। ত্যাগ করে দিলে কি হবে? এটা কি পজিটিভ আয়ন তৈরি হবে। কারণ কি আমরা জানি কি প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান। যখন একটা ইলেকট্রন এখান থেকে চলে যাচ্ছে তখন কি এখানে একটা পজিটিভ মান কি বেড়ে যাচ্ছে না? এখানে ইলেকট্রন, প্রোটন কিন্তু 11টাই রয়েছে, ইলেকট্রন 10টা হয়ে যাচ্ছে। সো এটা কি হয়ে যাবে? সোডিয়াম প্লাস হয়ে যাবে যখন এই ইলেকট্রনটা থাকবে না, ঠিক আছে। যখন এই ইলেকট্রনটা থাকবে না তখন কি এটা সোডিয়াম প্লাস আয়ন হয়ে যাবে। তাহলে আমরা কি বুঝলাম? ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়ে যে মৌলগুলো মানে নিজেদের বৈশিষ্ট্য প্রকাশ করে, যে মৌলগুলো ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় তারাই ধাতু। তাহলে কি অধাতু কি হবে? আমরা জানি কি বিপরীত কি, সবকিছুই বিপরীত হয়।
আমরা ধাতুর ক্ষেত্রে যে যে বৈশিষ্ট্যগুলো পড়লাম অধাতুর ক্ষেত্রে ঠিক তার উল্টোটাই হবে, বুঝাই যাচ্ছে। অধাতু হবে কি, যে সকল বস্তু আঘাত করলে ধাতব শব্দ উৎপন্ন করে না, শব্দ উৎপন্ন করবে ধাতব করবে না। এই যে আমার হাতের এই ডাস্টারটা ধরো, এটাকে আমি আঘাত করলাম, একটা আওয়াজ উৎপন্ন করছে, কিন্তু সেটা ধাতব শব্দ না, ধাতব শব্দ উৎপন্ন করবে না। এটা ইলেকট্রিসিটি পরিবহন করবে না, তড়িৎ পরিবাহক নয়, এবং চকচক করছে না, এটা কিন্তু চকচক করছে না। সো এগুলোকে বলা হয় অধাতু। এবং অধাতব ধর্মের মধ্যে যেগুলো বললাম সেগুলো তো রয়েছেই, সাথে আমরা পরমাণু দিয়ে আমরা দেখে নিই কিভাবে অধাতু আমরা চিহ্নিত করতে পারবো। সেটা হচ্ছে, ধরো আমি এখন ক্লোরিন আঁকলাম। আচ্ছা, আমি এটা অন্য কালি দিয়ে দেখাই তোমাদের, বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা আগে ক্লোরিন আঁকি। ক্লোরিনেরও 3টা পর্যায় রয়েছে, ঠিক আছে? ক্লোরিনেরও পর্যায় 3টা। এখন ক্লোরিনের ইলেকট্রন গুলো আমরা এখানে নিই। এই যে দেখো, ক্লোরিনের কয়টা ইলেকট্রন রয়েছে বলো তো? ক্লোরিনের রয়েছে 17টি ইলেকট্রন, ঠিক আছে? ক্লোরিনের রয়েছে 17টি ইলেকট্রন। এই যে দেখো, আমরা কি অষ্টক পূর্ণতার কথা সোডিয়ামের ক্ষেত্রে কি দেখেছিলাম? ওর সর্বশেষ শক্তি স্তরে একটা মাত্র ইলেকট্রন ছিল, যেটাও দিয়ে দিতে যাচ্ছিল। আর এখানে তার অষ্টক পূর্ণতে একটা ইলেকট্রন প্রয়োজন। তাহলে আমরা কি করলাম, ওই সোডিয়ামের ইলেকট্রনটা এখানে এনে যদি দিয়ে দিই, কি হবে? সে অষ্টক পূর্ণ হয়ে যাচ্ছে। তখন কি হচ্ছে, এই যে আমরা জানি কি প্রোটন সংখ্যা এখানে 17, যেহেতু এটা ক্লোরিন, ঠিক আছে? ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত? 17, মানে এর প্রোটন সংখ্যা 17। তার মানে কি এর মাঝখানে কয়টা প্রোটন রয়েছে? 17টা প্রোটন রয়েছে, 17টা পজিটিভ আয়ন রয়েছে। এখানে যখন একটা ইলেকট্রন প্রবেশ করে তখন কি এটা ঋণাত্মকে পরিণত হয় না? এই ইলেকট্রনটা প্রবেশ করার পর এটা কি হবে? ক্লোরিন ঋণাত্মক আয়ন হয়ে যাবে। ক্লোরিন ঋণাত্মক আয়ন হয়ে যাওয়ার পরে কি হবে? এটা অধাতুতে পরিণত হয়ে যাবে। তাহলে কি দাঁড়াচ্ছে? ধাতুর ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, যে ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হচ্ছে, আর ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হওয়াটাই অধাতব ধর্ম, ঠিক আছে? তাহলে আমরা ধাতব ধর্ম আর অধাতব ধর্ম ভালো মতো শিখে নিলাম। এরপর আমরা চলে যাব পরমাণুর আকার সম্পর্কে। পরমাণুর আকার, এই যে আমি একটু আগে একটা ইলেকট্রন বিন্যাস আঁকলাম, তোমরা সবাই দেখলে এই ইলেকট্রন বিন্যাসটা একটা পরমাণুর আকার ছিল না? ধীরে ধীরে যখন এই পর্যায়গুলো নিচে যেতে থাকবে, ক্লোরিন তৃতীয় পর্যায়ের মৌল, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এই যে যত আস্তে আস্তে পর্যায় বাড়তে থাকবে, তত কি হবে? পরমাণুগুলো আকারে বড় হতে থাকবে না? প্রথম, যেমন আমরা যদি হাইড্রোজেনের কথা বলি, হাইড্রোজেনের একটাই পর্যায়। তারপরে আমরা যদি হাইড্রোজেন, এরপর যদি লিথিয়ামের কথা ধরি, তার 2টা পর্যায়। তৃতীয় পর্যায়ের মৌলের ক্ষেত্রে 3টা পর্যায়। চতুর্থ পর্যায়ের মৌলের ক্ষেত্রে 2টা, 3টা, 4টা পর্যায়, ঠিক আছে? একইভাবে যদি আমরা পঞ্চমটা আঁকতে যাই, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা পর্যায়। এরকম ভাবে ষষ্ঠ, সপ্তমে যখন আমরা যাব, এক এক করে পর্যায় বাড়তে থাকবে। তো আমরা কি দেখলাম? পর্যায় সারণীতে যত উপর থেকে নিচে, অবশ্যই উপর থেকে নিচে যাবে, এটা উপর থেকে নিচে যত যেতে থাকবে, পরমাণুর আকার কি তত বড় হতে থাকবে। একটা একটা করে পর্যায় যোগ হবে আর একটু একটু করে বড় হতে থাকবে। এটা খুব সিম্পল একটা জিনিস। তাহলে পর্যায়বৃত্ত ধর্মে পরমাণুর আকার ও ব্যাসার্ধ, আকার আর হচ্ছে গিয়ে ব্যাসার্ধ, পারমাণবিক যে ব্যাসার্ধ রয়েছে, পারমাণবিক ব্যাসার্ধের মধ্যে তাহলে আমরা কি দেখতে পারলাম, যে উপর থেকে নিচে যত যাবে তত কি পরমাণু আকারে বড় হতে থাকবে। এরপর আমরা দেখবো একই পর্যায়ে ক্ষেত্রে কি হচ্ছে। আমরা তো দেখলাম যে উপর থেকে নিচে গেলে পর্যায়ে একটা একটা করে বাড়ছে, তাই আমরা বলতে পারবো ইজিলি যে এখানে উপরের মৌলটা আকারে ছোট, নিচের মৌলটা আকারে বড়। কিন্তু যখন একই পর্যায়ের ক্ষেত্রে হবে, লাইক আমরা দেখলাম সোডিয়াম আর ক্লোরিন, সোডিয়াম আর ক্লোরিন কি একই পর্যায়ের মৌল না? দুজনেই কিন্তু তৃতীয় পর্যায়ের মৌল। তো সোডিয়াম আর ক্লোরিন যখন আমরা আঁকবো, এই ধরো আমরা সোডিয়াম আঁকলাম, এই যে এখানে
ঠিক আছে, এখানে ইলেকট্রন গুলো রয়েছে তোমাদের। এই ঠিক আছে, এখানে রইল। এরপর আমরা ক্লোরিন আনবো। ক্লোরিনের ক্ষেত্রে কি হবে জিনিসটা, এগুলো একটু সংকুচিত হয়ে যাবে। এই সংকোচন হওয়ার কারণ কি, আমরা জানি কি পজিটিভ এবং নেগেটিভ পাওয়ার আকর্ষণ করে। যখনই এই যে এখানে দেখো, এখানে কিন্তু ইলেকট্রন গুলো কাছাকাছি অবস্থান করবে, এদের মধ্যে আকর্ষণ ক্ষমতাটা বেশি, তাই এরা কাছাকাছি অবস্থান করবে। সোডিয়াম আর ক্লোরিনের ক্ষেত্রে সোডিয়াম হবে আকারে বড় এবং ক্লোরিন হবে আকারে ছোট। কারণ কি, সোডিয়ামের তৃতীয় পর্যায়ে একটা মাত্র ইলেকট্রন রয়েছে যেটা সরে যেতে যাচ্ছে, বারবার বাহিরের দিকে যেতে যাচ্ছে, এটা কিন্তু ভিতরে আকর্ষিত হচ্ছে না। কিন্তু এখানে প্রত্যেকটি ইলেকট্রন ভিতরের দিকে আকর্ষিত হচ্ছে, সে আরেকটা ইলেকট্রন নিতে যাচ্ছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি, একটা জিনিস যদি টানতে থাকে সংকোচনের কারণে সেটা ছোট হয়ে যায়, আর কোনো কিছু যদি বেরিয়ে যেতে চায় সেটা প্রসারণের মাধ্যমে দূরে চলে যায়। তো সেই কারণে পর্যায়বৃত্ত আকার পাশাপাশি যে জিনিসটা হবে, যে একই পর্যায়ে পাশাপাশি গ্রুপের বামের মৌলটা হবে সবচেয়ে বড়, ডানের মৌলটা হবে সবচেয়ে ছোট। মানে বাম থেকে ডানে পারমাণবিক আকার হ্রাস পায়। কি পায়? হ্রাস পায়। এবং উপর থেকে নিচে পারমাণবিক আকার বৃদ্ধি পায়। তাহলে আমরা কনসেপ্টটা ভালো মতো ক্লিয়ার করে নিলাম যে এখানে যেমন এটার নিচে যদি আমি আরেকটা ইলেকট্রন আঁকি, ইলেকট্রন বলছি পরমাণু যদি আঁকি, যে এই একটা দুইটা তিনটা চারটা, এটা চাইতে এটা বড়, আর এটা চাইতে এটা ছোট। ঠিক আছে, এরপরে গেলে এই জিনিসটা আরো ছোট হয়ে যাবে। ঠিক আছে, এটা আরো ছোট হয়ে যাচ্ছে। আবার এটার উপরে থাকলে এটা আরো বড় হবে। তো এটাই হচ্ছে কি তোমাদের পর্যায়বৃত্ত ধর্মের আরেকটা বৈশিষ্ট্য, যে আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে পরমাণুর আকার বা ব্যাসার্ধ কিভাবে পরিবর্তিত হয়। তাহলে আমরা এরপরে চলে যাব আয়নীকরণ শক্তি কি। আয়নীকরণ শক্তি কি সেটা আজকে আমরা শিখব। আয়নীকরণ শক্তি এবং ইলেকট্রন আসক্তি দুইটাই পর্যায়বৃত্ত ধর্মের অন্যতম দুইটা জিনিস। সেই দুইটা তোমাদের পরীক্ষায় প্রায়ই আসবে, 1 নম্বর প্রশ্নে প্রায়ই দেখতে পাবে। তাই বইয়ের সংজ্ঞাটা মুখস্থ রাখা ভালো, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তোমাদের বইয়ের সংজ্ঞাটা যেটা দেওয়া আছে আয়নীকরণ শক্তি এবং ইলেকট্রন আসক্তি নিয়ে। আয়নীকরণ শক্তি হলো কোনো গ্যাসীয় অবস্থায়, অবশ্যই মৌলটাকে কি হতে হবে, গ্যাসীয় অবস্থায় হতে হবে। গ্যাসীয় অবস্থায় 1 মোল গ্যাসীয় পরমাণুর 1 মোল গ্যাসীয় পরমাণু, তার মধ্যে থেকে কি একটা ইলেকট্রন অপসারণ করে নিতে যে শক্তি, একটা ইলেকট্রন অপসারণ করে ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তি প্রয়োজন হয় সেটাকে বলা হয় আয়নীকরণ শক্তি। তাহলে আমরা কি শিখলাম, যে গ্যাসীয় অবস্থায় 1 মোল গ্যাসীয় পরমাণু থেকে একটি ইলেকট্রন অপসারণ করতে এবং অপসারণ করে তাকে ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন হয় সেটাই হচ্ছে আয়নীকরণ শক্তি। আর ইলেকট্রন আসক্তি কি, ইলেকট্রন আসক্তি হবে ঠিক তার উল্টোটা, যে গ্যাসীয় অবস্থায় অবশ্যই মৌলটা গ্যাসীয় অবস্থায় থাকবে। গ্যাসীয় অবস্থায় কোনো মৌল 1 মোল গ্যাসীয় পরমাণু থেকে একটি ইলেকট্রন, গ্যাসীয় পরমাণুতে একটি ইলেকট্রন প্রবেশ করিয়ে, এটা হবে প্রবেশ করিয়ে, আগেটা পড়েছি কি অপসারণ করিয়ে, এটা হবে কি প্রবেশ করিয়ে যখন ঋণাত্মক আয়নে পরিণত করব আমরা, মানে ওখানে অপসারণ করিয়ে আমরা ধনাত্মক আয়নে পরিণত করেছি, এখানে হচ্ছে কি তোমার প্রবেশ করিয়ে ঋণাত্মক আয়নে পরিণত করব। তো ঋণাত্মক আয়নে পরিণত করতে আমাদের যে শক্তি প্রয়োজন হবে সেই শক্তিটাকে বলবো আমরা ইলেকট্রন আসক্তি। এটাও একটা পর্যায়ভিত্তিক ধর্ম। কারণ কি, এই আয়নীকরণ শক্তি এবং ইলেকট্রন আসক্তি দুইটাই আমাদের পরমাণুর আকারের উপর ডিপেন্ড করবে। পারমাণবিক ব্যাসার্ধ যত বাড়বে এই দুইটা ধর্মই কমবে। তাহলে পর্যায়বৃত্ত ধর্মের বৈশিষ্ট্য দুইটা কি, পরমাণুর আকার, আচ্ছা পারমাণবিক আকার যত কমবে, আকার কমলে এই দুটো কি হবে, এই দুটো হবে বাড়বে। ইলেকট্রন আসক্তি এবং আয়নীকরণ শক্তি দুইটাই কি হবে, বাড়বে। তাহলে পারমাণবিক আকার কমলে বাড়বে এবং বাড়লে কমবে, সিম্পল।
তাহলে আয়নীকরণ শক্তি এবং ইলেকট্রন আসক্তি কি আমরা সেটা জানলাম, এবং লাস্ট আমরা যেটা শিখবো, এটা শিখলে আর আমাদের কিছু নেই এই চ্যাপ্টারে, তোমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা কি? আমরা কি সমযোজী যৌগের সাথে পরিচিত? অবশ্যই আমরা সমযোজী যৌগটা কি সেটা চিনি, তবে এইটা সম্পর্কে ডিটেল আলোচনা পঞ্চম অধ্যায়ে হবে। সমযোজী যৌগ কি, অষ্টক পুনর্টা কি, আণবিক যৌগ কি, তারপরে ধাতব বন্ধনটা কি, এগুলো আমরা সব পঞ্চম অধ্যায়ে শিখবো। কিন্তু চতুর্থ অধ্যায়ে তোমাদের এই জিনিসগুলোর প্রয়োজন, যদিও এটা সম্পর্কে যদিও তোমাদের আইডিয়া রয়েছে। তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা কি? তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে সমযোজী যৌগের ক্ষেত্রে, সমযোজী যৌগ আমরা কি জানি যে ইলেকট্রন শেয়ার করলে যে বন্ধন তৈরি হয় সেই বন্ধনটাকে বলা সমযোজী বন্ধন। তাহলে কি হবে, এই যে সমযোজী যৌগটা তৈরি হচ্ছে, এই সমযোজী যৌগগুলোর মধ্যে ইলেকট্রন কি হয়, শেয়ার হয়। একটা ইলেকট্রনে কি হচ্ছে, শেয়ার হচ্ছে। আমরা পানির বন্ধনটা একটু দেখি, পানির বন্ধনটা একটু দেখি। এখানে হচ্ছে গিয়ে অক্সিজেন, এখানে হচ্ছে গিয়ে হাইড্রোজেন, ঠিক আছে। তাহলে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসটা কিরকম? অক্সিজেনের হচ্ছে কি দুইটি পর্যায়, অক্সিজেনের হচ্ছে কি 8টা পরমাণু রয়েছে, অক্সিজেনের হচ্ছে কি 8টা ইলেকট্রন রয়েছে। তো এখানে যদি আমরা ইয়ে করি, তোমার হাইড্রোজেনকে যোগ করি, হাইড্রোজেন করবে কি, হাইড্রোজেনেরও কিন্তু একটা ইলেকট্রন রয়েছে। হাইড্রোজেন করবে কি, এই যে ইলেকট্রনটাকে শেয়ার করলো, ঠিক আছে। এই যে তোমরা দেখো, এই যেটা হচ্ছে হাইড্রোজেন আর এটা হচ্ছে কি অক্সিজেন, ঠিক আছে। এই যে একটা ইলেকট্রন, এখানে কিন্তু একটা শেয়ারকৃত ইলেকট্রন রয়েছে। এই একটা শেয়ারকৃত ইলেকট্রন কি করবে, দুইজনই টানতে থাকবে। হাইড্রোজেন যদি অক্সিজেনকে সম্পূর্ণ দিয়ে দেয় তখন তো সে ধ্বংস হয়ে যাচ্ছে, তো সে চাবে কি ওটা নিজের দিকে রাখতে, এই যে ও শেয়ার করলো, ঠিক আছে। এখানে কিন্তু এইটাও হাইড্রোজেনের সাথে শেয়ার হবে, এখানে আঁকাটা একটু ভুল হয়েছে, এখানে আরেকটা ইলেকট্রনও থাকবে, এটা মানে একসাথে সংযুক্ত অবস্থায় থাকবে, ঠিক আছে। এই ইলেকট্রনটা সংযুক্ত অবস্থায় থাকবে। তো ইলেকট্রনটা সংযুক্ত অবস্থায় থাকলে কি হচ্ছে, হাইড্রোজেন কি অক্সিজেনের কাছ থেকে ওই মৌলটা নিতে যাবে, ইলেকট্রনটা নিতে যাবে, আবার অক্সিজেনও করবে কি হাইড্রোজেনের থেকে ইলেকট্রনটা নিয়ে নিজে অষ্টকপূর্ণ হতে যাবে। কিন্তু একজন আরেকজনকে দিয়ে দিলে তো তাদের অস্তিত্ব ধ্বংস হয়ে যাচ্ছে, বিশেষ করে হাইড্রোজেনের তো একটাই ইলেকট্রন, সে যদি দিয়ে দেয় তাহলে তার আর কিছুই থাকবে না। তো সেজন্য এই যে তারা শেয়ার করলো ইলেকট্রন দুইটাই কিন্তু দুজনের দিকে টানতে থাকে। ও বলে আমারে দিয়ে দে, ও বলে আমারে দিয়ে দে, আমি নিব না আমি নিব, এই যে টানাটানি হচ্ছে, এই যে একটা শক্তি, এইটাকেই বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। আমি বুঝাতে পেরেছি যে এই যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে দুইজনের দুই দিক থেকে যে শক্তিটার প্রয়োজন হচ্ছে, এই শক্তিটাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। তো আশা করি আমি তোমাদের বুঝাতে পেরেছি যে পর্যায়বৃত্ত ধর্ম কি, পর্যায়ভিত্তিক ধর্ম কয়টি রয়েছে। তাহলে এরপরে অন্য চ্যাপ্টার নিয়ে, অন্য টপিক নিয়ে আমি আবার হাজির হব তোমাদের মাঝখানে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো, এবং পর্যায় সারণী আমি আশা করি বুঝাতে পেরেছি সবাইকে। খুবই ইজি একটা চ্যাপ্টার, খুবই ইজি একটা মজার একটা টপিক। কোনো রকম প্রবলেম থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং আমরা এরপরে একাডেমিক টক শোর মধ্যে বিস্তারিত আলোচনা থাকবে, সেই টক শোগুলো তোমরা অবশ্যই দেখবে, তাহলে তোমরা বিস্তারিত ইলাবোরেটলি অনেক কিছু জানতে পারবে, ওখানে আরো ইনফরমেশন তোমরা গ্যাদার করতে পারবে, তোমরা জানতে পারবে। তো এতদিন পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।